হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? একটু কেউ জানান। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। বেশ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ। সকলকে পাত্র জিআরএফে স্বাগত। আজকে আমাদের বেশ কিছু নতুন ছাত্রছাত্রী, বেশ কিছু পুরাতন ছাত্রছাত্রী এবং বেশ কিছু যারা একদমই রেজিস্টার্ড নন, তারাও রয়েছে। বেশ, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার। তাহলে আমি শুরু করতে পারি। আপনারা চাইলে মাইক অন করে আপনাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, অথবা আপনারা চাইলে টেক্সট করতে পারেন চ্যাটে। বেশ, আপনাদের সকলকে অভিনন্দন জানাই একটি নতুন বছরের, একটি নতুন আগামীর। আজ থেকে আর ঠিক 153 দিন, 153 দিনের পরে আমাদের একটি পরীক্ষা। আর খুব সম্ভবত 6 থেকে 7 দিন, অর্থাৎ 17 তারিখ এনটিএ ডেট দিয়েছে, যাতে করে আমাদের যে ডেটে রেজাল্টটা বেরোবে, এবং তারপরেই ঠিক 153 দিনের মাথায় আবারও পরীক্ষা। কারণ জুনের 10-11 করে আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমাদের আজকের আলোচনার টপিক অবশ্যই যেটা এখানে লেখা আছে, যে নতুন প্রশ্নপত্র হয়েছে তার প্যাটার্ন কিরকম চেঞ্জ হয়েছে, কি বিষয়, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। কিন্তু তারও আগে যারা নতুন, তাদের সঙ্গে একটু প্রতিষ্ঠানের পরিচয় হওয়া প্রয়োজন। কারণ আজকের সেশনটা শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ নয়, যারা আমাদের এখানে নতুন তাদের সঙ্গে প্রতিষ্ঠানের একটা পরিচয় হওয়া প্রয়োজন। এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় আসানসোল থেকে। আসানসোল একদম ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া একটা শহর, কয়লা শহর বলে বিখ্যাত। সেখান থেকে এই ক্লাসটা পরিচালনা হয়। আমাদের বাংলা ডিপার্টমেন্টের যে সমস্ত টিচাররা রয়েছেন তারা প্রত্যেকেই জিআরএফ, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ক্লাস নেন, যার মূল অফিসটা আসানসোলে রয়েছে। বেশ, আরও একটা বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠান আপনাকে কখনোই আহ, নতুন সিলেবাসের কথা বলে বিভ্রান্ত। আমাকে দেখা যাচ্ছে না? স্ক্রিনটাকে একটু, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমাকে না দেখা গেলেও চলবে, আমার স্ক্রিন দেখা যাওয়াটা জরুরি। আর কারোর কি কোনো সমস্যা হচ্ছে স্ক্রিন সহ আমাকে দেখতে? স্ক্রিন দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। বেশ, স্ক্রিনের নিচেই দেখো আমি বসে আছি। শিউলি, আচ্ছা। এখন কোনো নতুন সিলেবাস আমরা হাতে পাইনি, তবে সিলেবাস চেঞ্জ হবার একটা গল্প শোনা যাচ্ছে, এবং যে গল্পকে কেন্দ্র করে আমরা দেখছি ছাত্র ভর্তি করার একটা নতুন হুজুগ তৈরি করা হয়েছে, যে বিষয়টা নিয়ে আমি সাবধানও করেছিলাম। এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে আমরা নতুন সিলেবাসে নোটও দিচ্ছি, প্রথম দিন থেকে নতুন সিলেবাসে ক্লাসও হচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত আমরা এতটা, হ্যাঁ, ভাগ্যশ্রী রেকর্ড থাকবে, আমি সব বিষয়গুলো নিয়ে বলছি। আমরা এতটা এগিয়ে যেতে পারিনি, আমরা মোটামুটি ইউজিসির সঙ্গে সঙ্গে চলছি, বুঝলে তো? মানে ইউজিসি যেমন এখনো পর্যন্ত সিলেবাস জানে না, সিলেবাস কমিটির 2টো মিটিং হয়েছে মাত্র, সেরকম আমরাও সিলেবাসটা অতটা ভালোভাবে জানি না। তবে কেউ কেউ জানে, তারা দাবি করে জানে। তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে আমরা কিন্তু সিলেবাস জানি না। তোমরা এমন একটা প্রতিষ্ঠানে পড়েছো যাদের হাতে এখনো পর্যন্ত, বা পড়তে এসছো যেখানে এখনো পর্যন্ত পুরনো সিলেবাসটাই হাতে আছে। কিন্তু আমরা এই ভরসা করতে পারি যে পেপার 1-এর ক্ষেত্রে সিলেবাস চেঞ্জের এমন কিছু তার উপর প্রভাব পড়বে না। কেন আন্দাজ করতে পারি সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। আমি কোনো কথাটাই ভিত্তিহীন বলছি না, প্রমাণ হাতে নিয়ে কথা বলছি। বেশ,
এরপরেও যদি আপনারা কেউ মনে করেন বা তোমরা কেউ মনে করো যে 4 ঘন্টা পরে জেআরএফ পাওয়া যায়, তোমার এরকম চিন্তা ভাবনাকে এই প্রতিষ্ঠান কিন্তু মোটেই তোমাকে ভর্তি করবার জন্য এই বিষয়টাতে তোমাকে উৎসাহ দেবে না। 4 ঘন্টা পড়াশোনা করে জেআরএফ পাওয়া যায় না, একদম সোজা পাতি বাংলা ভাষা। যদি কেউ এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে তার বিষয়টা একদম আলাদা, কিন্তু আমার মতো এক্সট্রা অর্ডিনারি নয়, সাধারণ মানের ছাত্রছাত্রী যে সংখ্যাটাই আমার বিশ্বাস বেশি, তো সাধারণ মানের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু 4 ঘন্টায় জেআরএফ পাওয়ার কোনো স্কিম এখানে চালু নেই। বেশ, আমরা প্রতিষ্ঠানগতভাবে এই জায়গাটাকে বিশ্বাস করি যে এই প্রতিষ্ঠানের সমস্ত কিছুটাই পারস্পরিকতার মাধ্যমে সম্ভব। যেমন এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত 2.5 বছর বয়স, এখনো 2.5 বছর বয়সের মধ্যে 46টা রেজাল্ট তৈরি করতে পেরেছে ইউজিসি নেটের থ্রু দিয়ে, এবং এই 46টা রেজাল্টের মধ্যে 16টি জেআরএফ এখনো পর্যন্ত রয়েছে। যেমন একটি নেট আমাদের এখনই এই তো সুইটি সোনালি বসে রয়েছে, যে আগের বারে নেট পেয়েছে, জেআরএফ এর জন্য আবার করে ভর্তি হওয়ার পরিকল্পনা করছে, বা ভর্তি হবে বা হবে না সেটা তার একদম ব্যক্তিগত বিষয়, কিন্তু মোট কথা রয়েছে। যদি অপর্ণা থেকে থাকে তাহলে অপর্ণাও থাকতে পারে, কারণ অপর্ণা থাকে আমাদের বিভিন্ন মিটিং এ থাকে। অপর্ণা আমাদের জেআরএফ এবং একদম প্রথম ব্যাচের ছাত্রী। তো সেক্ষেত্রে এই যে 46 জন পেয়েছে, এই 46 জনের সম্পূর্ণ ক্রেডিট আমরা নিতে চাই না, কারণ তাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকে কেউ অর্থনৈতিকভাবে, কেউ মানসিকভাবে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিপর্যস্ত অবস্থা থেকে তারা এই রেজাল্টটা করেছে। অবশ্য আমরা আমাদের তরফ থেকে বা আমাদের পক্ষ থেকে যতটা তোমাদেরকে সাহায্য করা সম্ভব সেই সাহায্যগুলো আমরা করব। যেমন তোমরা দেখেছো আমাদের সাহায্য করার জায়গা বলতে সেটা প্রস্তুতি পর্ব থেকে শুরু করে তোমাদের প্রশ্ন চ্যালেঞ্জ করার ডকুমেন্ট জোগাড় করে দেওয়া পর্যন্ত সেই দায়িত্বটা আমরা পালন করে এসেছি। সেটা তোমরা ইউটিউবে যারা আমাকে ফলো করছো তারা অবশ্যই এটা জানো। সেই ডকুমেন্টগুলো পর্যন্ত আমরা হাত পর্যন্ত পৌঁছে দিই। এতদূর পর্যন্ত আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীর হাত ধরে থাকতে। এবং এই যে ব্যাচটা আগামী 153 দিন, মানে আমরা 6 মাসও হাতে পাচ্ছি না পুরোপুরি, 153 দিনে শেষ হবে। 153 দিনে শেষ করবার জন্য আমাদের কাছে কংক্রিট কি বলবো পলিসিটা কি। হঠাৎ করে একজন নতুন ক্যান্ডিডেটকে আমি যখন ভর্তি করছি এবং বলছি তাকে সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, আমি 153 দিন কেন, আমি 53 দিনও লাগবে না আমার সিলেবাসটা শেষ করিয়ে দিতে। সিলেবাস শেষ করিয়ে দেওয়া অন্য জিনিস, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত করিয়ে দেওয়া অন্য জিনিস। দুটোর মধ্যে হেভেন ডিফারেন্স। তো এই যে জায়গাটা, সেই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে যে আমাদের কি পরিকল্পনা, এখানে কিভাবে আমরা সিলেবাসটাকে শেষ করব। এই জায়গাগুলোকে আমাদেরকে একটু ভেবেচিন্তে দেখতে হবে। সেটাও আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এবং অবশ্যই আমাদের এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্ন কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রশ্নকে একটু দেখতে হবে এবং এখান থেকে বুঝতে হবে আমাদের খামতির জায়গাগুলো কতটা বা কোথায় কোথায়। বেশ, আমরা একটু দেখে নিই যে আমাদের কাছে এই মুহূর্তে কি পরিকল্পনা, যে তোমাদেরকে বলছি যে সিলেবাসটাকে আমরা 153 দিনের মধ্যে শেষ করে দিতে পারবো। পরিকল্পনা নাম্বার 1 যেটা হচ্ছে যে আমাদের এখানে পেপার 1 এর ক্ষেত্রে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি যে অনাদর একটা মস্ত বড় স্বাধীনতা, যে অনাদরটা আমি পেয়েছিলাম আমার পড়াশোনা করতে গিয়ে। অর্থাৎ পেপার 1 এর জন্য একজনও রিলায়েবল মানুষ নেই যার উপর ভরসা করা যেত। এক্সপার্ট গ্রুপ বলে যাদেরকে দেখানো হয়, অনেকে হয়তো সেট পাস, অনেকে সেটাও নয়। যাই হোক, পাস করাটা জরুরি নয়, তার থেকে যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে সাবজেক্টকে জানা, সাবজেক্টকে ভালোবাসা। অনেক জেআরএফকেও আমি দেখেছি যারা পেপার 1টা ভালোবাসেন না বা ভালো করে পড়েননি, সেখানে তাদের নাম্বার কম এসছে। এই জায়গাটাকে বোঝা দরকার যে পেপার 1 এর ধারণা, পেপার 1 এর জায়গা এবং পেপার 2 এর জায়গা আমাদের পরীক্ষার ক্ষেত্রে একদম ডিফারেন্ট দুটো জায়গা, দুটোর প্রস্তুতির প্রক্রিয়াও একদম ভিন্ন। সেক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ইংরেজি নোট দিতাম, কারণ প্রশ্নটা ইংরেজিতে হয়।
ইংরেজির নোট দিতাম এবং ডেলিভারেটলি সেটা দিতাম। যারা আমার পুরনো একদম প্রথম ব্যাচে থেকে প্রদীপ রয়েছে, সোনালী রয়েছে, এরা নিশ্চয়ই জানবে যে ডেলিভারেটলি আমি পেপার 1 এর জন্য ইংরেজিতে নোট দিতাম, তাদেরকে ইংরেজিটা শিখবার জন্য প্রেসারাইজ করতাম। আরেকটা জায়গা ছিল যেটা বলতাম যে আমার ক্লাস শুনবে, যে উদাহরণ দিচ্ছি বা যেভাবে বোঝাচ্ছি তোমরা যেভাবে এটাকে বুঝছো এটাকে নিজের ভাষায় লিখবে। এবার এই প্রক্রিয়াটা করতে গেলে একবার ক্লাসে থাকতে হচ্ছে, সেটাকে রেকর্ড দেখে তারপর তার বাংলাকরণ বা সেটাকে আবার লিখতে হচ্ছে খাতায়। এর একটা লম্বা প্রস্তুতি পর্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সময়টা কম, এই গুরু দায়িত্বটাকে আমি পালন করছি এবং নোটগুলোকে আমি বাংলায় করে দিচ্ছি। বাংলায় করে দিচ্ছি অর্থে এখানে আমার কাছে ইংরেজি ছিল এবং ইংরেজিটার গুগল ভার্সন একটা তৈরি করে দিচ্ছি, গুগল ট্রান্সলেটর ভার্সন আমরা তৈরি করে দিচ্ছি, সেটা নয়। এখানে নোটটাকে রাখলাম। এই বাংলা ভাষাটা কারোর পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু দেখে জানিও। আমি চেষ্টা করেছি বাংলা ভাষাটা যতটা ঝরঝরে হয় এবং এটার মধ্যে যে টার্মগুলো, সেই টার্মগুলোকে সরাসরি আমি ইংলিশ থেকে নিয়ে এসেছি। এখানে যেহেতু প্রচুর জার্গন রয়েছে, প্রচুর টেকনিক্যাল টার্ম রয়েছে, টেকনিক্যাল টার্মগুলোর আমি কোথাওই ইংরেজিকরণ করতে চেষ্টা করিনি, বাংলাকরণ করতে চেষ্টা করিনি। যেটা আমরা সেটের প্রশ্নে দেখি অনেক ক্ষেত্রে, যেখানে বাংলা প্রশ্ন করতে গিয়ে আমরা দেখি যে সেখানে একটা উদ্ভট একটা বাংলা আসছে, আমি সেই উদ্ভট বাংলাটা করিনি, আমি সরাসরি ইংলিশ টার্মটাকে ব্যবহার করেছি, কারণ এগুলো টার্মিনোলজি, জোর করে বাংলা করলে সেটা শুনতেও অত্যন্ত খারাপ লাগে এবং বিষয়টাকে অত্যন্ত খটোমটো করে তোলে। দেখে নাও তোমরা নোটটা, দেখে নিয়ে আমাকে একটু জানিও। এইটা আমাদের এখনো পর্যন্ত কপিরাইট ফ্রেম হয়নি, এটাকে কপিরাইট ফ্রেম করে তোমাদের যারা রেজিস্টার্ড ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে অ্যাপে দিয়ে দেওয়া হবে, নিশ্চিত থাকতে পারো। কয়েক দিনের মধ্যেই এটা করে দেওয়া হবে। বেশ, তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো অনেককেই এখনো পর্যন্ত অ্যাপে দেওয়া যায়নি, অ্যাপে দেওয়ার কাজকর্ম চলছে, অনেককেই অ্যাপে এখনো দেওয়া হয়নি। অ্যাপে আগামী 5 দিনের মধ্যেই আমরা দিয়ে দেব। এই সমস্ত ক্লাসের রেকর্ডিংগুলো তোমরা অ্যাপ থেকে পেয়ে যাবে। আপাতত এই যে 7টা ক্লাসের রেকর্ডিং, এই 7টা ক্লাসের রেকর্ডিং আমরা ইউটিউবে দিয়ে দেবো, এখন তোমরা ইউটিউব থেকে দেখতে পারবে। এই 7 দিনের ফ্রি পিরিয়ডটা শেষ হয়ে গেলে এই ক্লাসগুলো ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হবে এবং শুধুমাত্র আমাদের অ্যাপ থেকে দেখা যাবে। বেশ, আশা করি না যে এই বাংলাটা নিয়ে কারোর কোথাও সমস্যা হওয়ার কথা। এই বাংলাটা গুগল দ্বারা ট্রান্সলেটেড করা নয়, এই বাংলাটা আমার হাতে টাইপ করা এবং আমি যেরকম ভাবে বোঝাতাম সেরকম ভাবেই এখানে বোঝানো হয়েছে। বেশ, এটার পরে যে পরিকল্পনা সেটা হচ্ছে যে আমি দেখাবো যে আমাদের এখানে যে প্রশ্নগুলো আসছে, এবার আমাদেরকে একটু প্রশ্নে আসতে হবে, ঠিক আছে। আর একটা বিষয়ে তার আগে বলে নেওয়া দরকার, যেটা হচ্ছে যে আমাদের দুটো চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে ইভিএস এবং একটা আছে হায়ার এডুকেশন। এই যে দুটো চ্যাপ্টার ভীষণভাবে অবজেক্টিভ বেস, অর্থাৎ এখানে আমার ওই কোন ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, ইউজিসির কি কি কাজ, এছাড়া পড়ানোর সেরকম ভাবে কিছু নেই, অর্থাৎ কতগুলো তথ্যমূলক জায়গা যেগুলো পড়ানো ছাড়া আর কিছু এখানে নেই। তো সেক্ষেত্রে এই জায়গায় আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে এই জায়গাটা পড়াতে গিয়ে অনেকটা সময় অলরেডি মোটামুটি ভাবে অন্ততপক্ষে 9টা 10টা করে ক্লাস আমাদের লেগে যায়। তো জুন 2024-এর জন্য এই সময় ব্যাচ শুরু হওয়ার আসলে কথা নয়, এটা ছাত্রছাত্রীদের অনুরোধে একটা ব্যাচ করা হয়েছে। এছাড়াও 3টে স্লট শুধুমাত্র জুন 2024-এর জন্য চলছে, এটা 4র্থ স্লট, ঠিক আছে। 4র্থ স্লটে এটাই হচ্ছে শেষ স্লট, আর আমার সময় নেই দেবার মতো আর নতুন স্লট করবার মতো। এবার যে ছাত্রছাত্রী ভর্তি হবে তারা এই স্লটে থাকবে। বেশ, তো সেক্ষেত্রে আমার যেহেতু জুনের জন্যই পড়ানো হচ্ছে এই জায়গাগুলোর ভিডিও লাইব্রেরি প্রথম থেকে ওপেন থাকবে, অন্য একটি ক্লাসে পড়ানো হচ্ছে সেখান থেকে সেই ভিডিও ক্লাসগুলো প্রথমে এই দুটো চ্যাপ্টারের জন্য, কারণ এই দুটো চ্যাপ্টারকে পড়ানো হয় সবচেয়ে শেষে গিয়ে।
এবার তোমাদের হাতে এতটা টাইম নেই যে আমরা এটাকে কমপ্লিট করে যখন ওখানে পৌঁছাবো তখন থেকে শুরু করে নিয়ে পরীক্ষার দিন পর্যন্ত এত এত তথ্য মুখস্থ করে ফেলা তোমাদের পক্ষে সম্ভব। তাহলে ডে 1 থেকে হায়ার এডুকেশন এবং এনভায়রনমেন্ট এই দুটো চ্যাপ্টারের যদি আমরা ক্লাসগুলো ভিডিও লাইব্রেরি হিসেবে দিয়ে দিই এবং নোট দিয়ে দিই, তাহলে তোমরা অনেকটা সময় পাবে এই জায়গাগুলোকে মুখস্থ করে নেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাদের 18টা ক্লাস, অর্থাৎ অন্ততপক্ষে 6টা সপ্তাহ বেঁচে যায়। 6টা সপ্তাহ আমরা কোথায় কাজ করব? এই 6টা সপ্তাহ অবশ্যই আমরা ইভিএস এবং হায়ার এডুকেশনকে বাদ দিয়ে কিছুই করব না। বেশ, আমরা তাহলে আমাদের যে বোঝাবুঝির জায়গা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ, টিচিং, কমিউনিকেশন। কমিউনিকেশনে খুব বিশেষ ক্লাস লাগে না, রিসার্চের সব থেকে বেশি লাগে, টিচিং এর তারপরে, এবং রিসার্চের পরেই যে ক্লাসটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে আইসিটি। এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারে আমরা সময়টা বেশি দেব, যাতে করে তোমাদের বোঝাবুঝির জায়গা নিয়ে কোনো রকম ঢিলেমি না থাকে। এটা হচ্ছে আপাতত পরিকল্পনা। এরপর আমরা কতদিনে শেষ করতে পারছি দেখে আমরা আবার ইভিএস এবং হায়ার এডুকেশনের জায়গাটাতে থাকবো। আমাদের ক্লাস হবে সপ্তাহে 4টে পেপার 1-এর জন্য, 3টে ক্লাস নেব আমি থিওরি পার্ট। সপ্তাহে একটা ক্লাস নেবেন সুরজিৎ স্যার অঙ্কের। সুরজিৎ স্যার ক্লাস নেবেন অঙ্কের, সপ্তাহে একটা করে ক্লাস সেখানে থাকবে। সব মিলিয়ে সপ্তাহে 4টে ক্লাস। এছাড়া একটা ক্লাস আমরা সপ্তাহে করতে চেষ্টা করব, প্রত্যেক সপ্তাহেই আমরা চেষ্টা করব, হয়তো প্রত্যেক সপ্তাহে হবে না, এটা শিডিউল ক্লাসের মধ্যে না, শিডিউল ক্লাসের বাইরে একটা প্রশ্ন আলোচনার একটা সেশন আমরা রাখতে চেষ্টা করব। সেটা পেপার 1-এর জন্য এবং পেপার 2-এর জন্য, দুটোর জন্যই। বেশ, এই জায়গাটা আমরা দেখে নিলাম যে আমাদের পরিকল্পনাটা কি, কিভাবে আমরা শেষ করতে চলেছি এই জায়গাগুলোকে, এবং এই কোয়েশ্চেন আলোচনার ভিত্তিতেই আরো কিছু ইভিএস এর এবং হায়ার এডুকেশনের জায়গা যেগুলো নতুন ইনক্লুড হচ্ছে সেগুলোকে আমরা দেখতে দেখতে যাব। বেশ, এবার আসি আমি একদম সোজাসুজি প্রশ্নে। পরবর্তী পয়েন্টগুলো আমরা প্রশ্ন দিয়েই দেখে নেব। প্রশ্নে কি চেঞ্জ হলো এই বিষয়টাকে আমাদের জানা দরকার। সমস্ত প্রশ্ন আলোচনা করা এই সেশনের উদ্দেশ্য নয়, এই সেশনের উদ্দেশ্য হচ্ছে যে, 1 মিনিট আমাকে একটু সময় দেবে তোমরা। অবশ্যই যারা এসছো তারা শেষ পর্যন্ত থাকবে। জিআরএফ পাওয়া জিনিসটা ঠিক রিল দেখার মতন। রিল জিনিসটা আমাদের জীবনে আসার পর থেকে আমাদের ধৈর্য অনেক কমে গেছে। সমস্ত কিছুই আমরা হাতে নাতে একটা এন্টারটেনমেন্টের মতো করে পেতে চেষ্টা করি, যেটা আসলে খুব ক্ষতিকারক, বাস্তবেই খুব ক্ষতিকারক। যাই হোক, বেশ, আমরা আসি এবার প্রশ্নে। এই প্রশ্নটি তোমাদের কেমন লেগেছে? এটা এবারের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন ছিল বাংলা সেটে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটা একদম তোমরা আকাশ থেকে পড়ার মতো প্রশ্ন পেয়েছো আশা করছি। একটু লিখো তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবার। Correlation coefficients are along with their respective p-values are given. Identify the two most significant correlation coefficient from the following. বলে কতগুলো নাম্বার নিউমেরিক্যাল ফর্ম দেওয়া রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটি আমাদের এবারের জন্য নতুন। এই প্রশ্নের সিমিলারিটি ধরে আমরা একটা প্রশ্ন পাই, যে প্রশ্নটা আমরা 2022-এ কমার্সের, হ্যাঁ, বিলাসমাল আমার কাছে একদম নতুন ছিল, তোমার কাছে শুধু নয় অনেকের কাছেই নতুন। 2022-এর শিফট টু
ইউজিসি নেট, এটা খুব সম্ভবত এটা কমার্সের পেপারে 29শে সেপ্টেম্বর শিফট 2তে এটা কমার্সের পেপারে সাবজেক্ট পেপারে কাছাকাছি একটা প্রশ্ন পড়েছিল কোএফিসিয়েন্টের উপর। দেখুন আমরা আমাদের বা দেখো, যাই হোক আমার ইন্টারচেঞ্জ হচ্ছে, আমরা আমাদের প্রশ্নে বড় বড় করে লিখি না, আমাদের এখানে 10 জন এক্সপার্ট ইত্যাদি বিষয়গুলো আমরা দেখাতে চেষ্টা করি না। আমাদের নোট আমি দেখাচ্ছি, এটা 2022-এর প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী আপডেটেড ছিল আমাদের নোট, ইংরেজি নোট অবশ্যই। এই যে এই নোটটা আমাদের ছাত্রছাত্রী এখনো যারা পূর্ববর্তী ব্যাচে তাদের কাছেও এই নোট রয়েছে। এখানে কোরিলেশনের কিছু ভ্যালুজ লেখা ছিল, যে ভ্যালুগুলো দিয়ে অ্যাকচুয়ালি ওই প্রশ্নটাকে করা যেত। এবার যেটা হলো সেটা হচ্ছে যে প্রশ্নটা এখান থেকেও কিছুটা এগিয়ে গেল। এখানে দেখুন যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু এখানে বসানো আছে এবং এটা দিয়ে অনায়াসে হাইলি কোরিলেটেড এই জায়গাটা দিয়ে এখানকার মানটা ক্যালকুলেট হয়ে যাবে এবং এই প্রশ্নটার উত্তর দেওয়া যাবে। আমাদের সেই মতো করে নোটটা তৈরি ছিল। এখন এই প্রশ্নে আমরা সিলেবাসে বুঝতে পারলাম যে সিলেবাসটা আরেকটুখানি জটিল হয়ে গেল। এই জটিলতায় আমরা যেতে চাইতাম না। কেন যেতে চাইতাম না? কারণ এই প্রশ্নগুলো স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন। রিসার্চের মধ্যে বাংলা ছাত্রছাত্রীদেরকে দেওয়া কতটা যুক্তিযুক্ত বা কতটা যৌক্তিক, আমার এই জায়গাটা নিয়ে খুব প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্ন যখন দেওয়া হয়েছে আমাদেরকে এটার জন্য রেডি হতে হবে। অতএব এই প্রশ্নটাকে ইগনোর করলে আমাদের একটা মুশকিল আছে। মুশকিলটা কি? মুশকিলটা হচ্ছে এই যে আমাদের অনেক ছাত্রছাত্রী, আমরা যারা থিওরিকে ভরসা করে যাই, অঙ্কগুলোকে এড়িয়ে চলি। অনেকেই আছে যারা বাংলার ছাত্রছাত্রী বলে অঙ্কের জায়গাটাকে আমরা ভয় পাই। এবার থিওরির প্রশ্নে যদি এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে আমাদেরকে এই জায়গাগুলোকে অন্তত গ্র্যাব না করে গেলে মুশকিল আছে। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের নোটও আপডেট হবে। যতদিন এই প্রশ্নটাই এই জায়গাকার শেষ প্রশ্ন ছিল, অর্থাৎ সর্বোচ্চ প্রশ্ন ছিল, এই প্রশ্ন অনুযায়ী নোট ছিল। এবার নোটে ওই প্রশ্নের প্রতিফলন দেখা যাবে। বেশ, আমরা আরেকটা প্রশ্ন দেখি। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কার কাছে কিরকম একটু জানাবে? এই প্রশ্নটা সেম টু সেম আসেনি। কিন্তু কাছাকাছি প্রশ্ন এসছে। আমি যে কারণে পিওয়াইকিউ করবার কথা বলি, পিওয়াইকিউ আমাদের কাছে কিন্তু বরাবর ছিল না। আমরা মক টেস্ট করতাম, আমরা ক্লাসে কুইজ কোয়েশ্চেন দিতাম, কিন্তু পিওয়াইকিউ আমাদের কাছে ছিল না। কারণ একটা টেস্ট সিরিজ তৈরি করা সেটা যথেষ্ট খরচ সাপেক্ষ বিষয়। এই প্রতিষ্ঠানটার বয়স হচ্ছে 2.5 বছর। প্রথম থেকেই যে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হতো তা নয়। এতটা খরচ সামলানো আমাদের পক্ষে হয়তো তখন সম্ভব ছিল না। আমরা এই জায়গাটাকে টেকেল করে নিয়েছি, এই জায়গাটাকে আমরা তৈরি করে ফেলেছি, সেটাও দেখাচ্ছি আপনাদের কাছে। প্রশ্নে আসি। প্রশ্নে কি রয়েছে একটু দেখি। প্রশ্নে রয়েছে কতগুলো ভ্যারিয়েবলের নাম, যে ভ্যারিয়েবলগুলো আমরা সাধারণত পড়ি না। আমাদের সোজাসুজি যে ভ্যালিডিটি, সরাসরি যে ভ্যালিডিটির ভাগ বিভাজন আমরা পাই সেখানকার মধ্যে এগুলো পড়ে না। বিশেষত এই যে এক্সটার্নাল ভ্যালিডিটি আসে, ইকোলজিক্যাল ফ্যালাসি, এটা তো হবেই না। এটা ভ্যালিডিটির মাঝখানে একটা ওই অনেকগুলো কালো ছাগলের মধ্যে একটা সাদা ভেড়া, এটাকে তো আলাদা করেই চেনা যাচ্ছে। এটাকে এমনি আলাদা করা যায়, কিন্তু 3টে অপশন নিয়ে কনফিউশন তৈরি করবে, কারণ প্রশ্নটা ইংলিশ এবং ভ্যালিডিটির যে সংজ্ঞাগুলো একটা আরেকটার এত পিঠোপিঠি সংজ্ঞা যে আমাদের বুঝে উঠতে খুব সমস্যা হয়। কিন্তু এরকম একটা জায়গা তৈরি হতে পারে, এই ধারণা কিন্তু আমরা পূর্ববর্তী প্রশ্ন থেকে পাই। আমরা যদি এই প্রশ্নটা দেখি 5 ডিসেম্বর 2021 শিফট 1, সেখানে আমরা দেখতে পাবো যে ইকোলজিক্যাল ভ্যালিডিটি
টার্মটা ব্যবহার করা হয়েছিল। এই ইকোলজিক্যাল ভ্যালিডিটি টার্ম আমাদের পিপিটিতে সঙ্গে সঙ্গে চলে এসেছিল তখন, এবং আমরা চেষ্টা করেছিলাম যাতে ইকোলজিক্যাল ভ্যালিডিটিটাকে বুঝিয়ে দেওয়া যায়। যারা ইকোলজিক্যাল ভ্যালিডিটিটাকে বোঝে এবং যারা এক্সটার্নাল ভ্যালিডিটিটাকে বোঝে তাদের পক্ষে কঠিন নয় এই প্রশ্নটাকে করা। ইকোলজিক্যাল ভ্যালিডিটির জায়গা যাদের জানা আছে, এক্সটার্নাল ভ্যালিডিটির জায়গা যাদের জানা আছে, এটা তো 1 নাম্বার অপশনটাতে এমনিই হচ্ছে না, বাকি পড়ে থাকে একটা। তাহলে আমাদের কাছে অপশন ছিল এইটাকে ঠিক করে আসবার। কি অপশন? অর্থাৎ আমাদের কাছে উপায় ছিল। উপায়টা হচ্ছে পিওয়াইকিউ করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে অ্যান্সার করা। এখানে আমরা অনেক ভেরিয়েবলের নাম পাই। প্রেডিক্টিভ ভেরিয়েবল বলে আসলেই কিছু নেই, কিন্তু এই নামটা এলো কোত্থেকে? মানে আলাদা করে কিছু নেই, এটা একটা অন্য ভ্যালিডিটির, যেটাকে আমরা ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি বলে থাকি, ক্রাইটেরিয়ান ভ্যালিডিটির আর একটা নাম। এখানে নামটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোনো নোট কোনো টিচার ক্লাসে পড়াতে পড়াতে বলতে পারেন না এই কারণে, যদি প্রশ্ন তিনি দেখে থাকেন অবশ্যই বলতে পারেন, কেন বলতে পারেন না, কিন্তু এমন নয় যে সব সময় আমার বলা কথাটাই বা আমার তাৎক্ষণিক যে পড়ানোর মধ্যে আমার সেগুলো মনে পড়বে বা সেই জায়গাগুলো আসবে কথার মধ্যে। এবার এগুলো কোথা থেকে আসে? এগুলো প্রশ্ন আলোচনার মধ্যেই আসে, প্রশ্ন আলোচনার মাধ্যমেই আসে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা যদি দেখি, এটার খুব সিমিলার আরেকটা প্রশ্ন আমার মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু প্রশ্নটা পেলাম না, আমি কাছাকাছি একটা প্রশ্ন আমি নিয়ে এলাম, যেখানে ডিডাকটিভ মেথডের এবং ইন্ডাকটিভ মেথডের তুলনাত্মক একটা প্রশ্ন হয়েছিল। যারা এই যে ইংলিশের পেপার 1 এর ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, ইংলিশের পেপারের ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছিল, এবং যেখানে ডিডাকটিভ মেথড এবং ইন্ডাকটিভ মেথডের উপর একটা তুলনাত্মক প্রশ্ন করা হয়েছিল। যদি কেউ এই প্রশ্ন প্রথম থেকে আলোচনা করে থাকে তাহলে তার পক্ষে বোঝা সম্ভব নয় যে এই প্রশ্নটার উত্তর দেওয়া এমন কিছু কঠিন কিন্তু ছিল না। এই প্রশ্নটার চিন্তা ভাবনাটা কিরকম একটু দেখি, প্রশ্নটাকে কিরকম ভাবে মোড়ানো হয়েছে এটাও বোঝা দরকার। The purpose of theory is to generate hypotheses that can be tested and that will thereby allow explain of law to be assessed. খেয়াল করো, এই যে এত বড় একটা প্রশ্ন লিখলো, তাহলে কি বলতে চাইছে? যে হাইপোথিসিস এমন একটা জিনিস যেটাকে টেস্ট করা যায়। এই টেস্টের প্রক্রিয়াটাকে আমরা এই প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটার সঙ্গে রিলেট করতে পারি? আমরা যদি একটু প্রশ্নটাকে ভালো করে ভেবেচিন্তে দেখি যে ইন্ডাকটিভ প্রক্রিয়াটা কেমন, ডিডাকটিভ প্রক্রিয়াটা কেমন। একটা হাইপোথিসিস তৈরি হচ্ছে, আমি লিখে ফেলি হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? অনুমিত সিদ্ধান্ত। হাইপোথিসিস মানে অনুমিত সিদ্ধান্ত। তাহলে আমি যখন হাইপোথিসিস তৈরি করছি, তাহলে আমি হাইপোথিসিসের দিকে যাচ্ছি। আমি হাইপোথিসিসের দিকে যাচ্ছি কিভাবে? কিছু ম্যাগাজিন পড়লাম, কিছু বইপত্র পড়লাম, এখান থেকে দেখতে দেখতে আমি একটা সমস্যা তো আমার হাতে ছিলই। আমি তো রিসার্চ শুরু করবার আগে একটা সমস্যাকে নিশ্চয়ই ভেবে নিয়ে রিসার্চটা শুরু করেছি। রিসার্চটা যখন শুরু করলে, এই রিসার্চটাকে কেন্দ্র করে বিভিন্ন বই পড়তে পড়তে আমি সমস্যাটা সমাধানের একটা অনুমিত সিদ্ধান্তে পৌঁছালাম। তাহলে অনুমিত সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াটা কি? এটা অনুমিত সিদ্ধান্ত, এবং এখানে পৌঁছানোর প্রক্রিয়াটা হচ্ছে, খেয়াল করলে বুঝতে পারবো, একটা বই পড়তে পড়তে আমি সেখান থেকে নলেজ নিতে যাচ্ছি। তাহলে উদাহরণ থেকে আমি তত্ত্বের দিকে এগোচ্ছি। তাহলে যখন হাইপোথিসিস তৈরি হচ্ছে, সেটা যাচ্ছে ইন্ডাকটিভ প্রক্রিয়ায়। যখন হাইপোথিসিস থেকে আমরা হাইপোথিসিসটাকে যখন টেস্ট করছি, এখানে বলা হচ্ছে হাইপোথিসিস টেস্টের কথা। আমরা যখন হাইপোথিসিস টেস্ট করছি, তখন আমরা আসলে কি করছি? বিষয়টাকে ভেরিফাই করছি। আর ভেরিফাই করার পদ্ধতিটা হচ্ছে ডিডাকটিভ, যেখানে আমরা একটা উদাহরণের সঙ্গে
আমার তত্ত্বটাকে মিলিয়ে আমি দেখতে চেষ্টা করি, একটা উদাহরণকে আমি মেলাতে চেষ্টা করি। একটা উদাহরণ দিয়ে আমি মেলালাম, দেখলাম যে হ্যাঁ হাইপোথিসিসের সঙ্গে উদাহরণ মিলে যায়, তাহলে হাইপোথিসিস একটু পোক্ত হলো। আবার একটা উদাহরণ দিয়ে মেলালাম, হাইপোথিসিস একটু পোক্ত হলো। এইভাবে আমি যখন ভেরিফাই করছি তখন আমার প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে ডিডাকটিভ। তাহলে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভের ধারণাটাকে যদি আমার ক্লিয়ার থাকতো এবং এখানে যদি এই প্রশ্নগুলোকে যদি আমি দেখতে দেখতে যেতাম, তাহলে আমার এই সমস্যাটা হতো না। বেশ, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটাকে নিয়ে আসা হচ্ছে এই ধরনের প্রশ্ন, মানে এবারে খুব বেশি এসছে, যেটা হচ্ছে কিনা যে এরকম তথ্যমূলক স্টেটমেন্ট, যে দুটো তথ্যের মধ্যে যদি আমার দুটো তথ্যই না জানা থাকে, এবং খেয়াল করলে বুঝতে পারবে যে তথ্য দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে, এই ধরনের প্রশ্ন আইসিটিতে একটা নতুন ক্যাটাগরি তৈরি করলো। এমন নয় যে এরকম ধরনের প্রশ্ন আসতো না, প্রশ্ন আসতো, সংখ্যাটা কম ছিল। এখন আমরা যদি ভাবি যে একটা বিভাজন থেকে, একটা ইউনিট থেকে আমাদের 5টা করে প্রশ্ন আসবার কথা, 10টা ইউনিটে 10টা প্রশ্ন, সরি 50টা প্রশ্ন, 5টা করে প্রশ্ন এবং গোটা প্রশ্নে 50টা প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে আমার আইসিটি থেকে 5টা প্রশ্ন হবার কথা। 5টা প্রশ্নের মধ্যে এরকম উদ্ভট টাইপের প্রশ্ন যদি 2খানা পড়ে যায়, তাহলেও তো সেটা আমার জন্য লস, তাই না? যেখানে আমি আমার বোঝাবুঝি দিয়ে কোনো কাজই করতে পারছি না। কতগুলো ইনফরমেটিভ জায়গা, যেমন উইকি সম্পর্কে জানাটা বা উইকির পয়েন্টটাকে দেখা, ওটাকে বোঝা আমাদের কাছে এতটা কঠিন ছিল না। মোবাইলের এই যে প্রাইমারিলি ইউজ ফ্ল্যাশ মেমোরি, এই জায়গাটাকে বোঝার প্রয়োজন ছিল। আমরা আইসিটিতে অনেক গভীরে নামি। সোনালী রয়েছে, সোনালী বলতে পারবে যে আমরা কতটা পড়াতে পড়াতে আইসিটিতে গভীরে নামি, কিন্তু বিষয়টাকে আরো গভীরে নিয়ে যাওয়া হচ্ছে। মেমোরির সাধারণভাবে মেমোরির প্যাটার্ন বা মেমোরির ধরন, ভাগ বিভাজন ইত্যাদি বুঝে আমাদের কাজ চলে যেত। এখন মেমোরির নানা রকম ডায়াগ্রাম হয়। এই ধরা যাক যে এসএসডি, আমরা নাম শুনেছি নিশ্চয়ই, এসএসডি। তারপরে আমরা হার্ড ডিস্কের নাম শুনেছি, তোমাদের কম্পিউটার আছে অনেকেই শুনেছো, এইচডিডি। তোমরা পেন ড্রাইভ দেখেছো। এই যে আমরা এতগুলো মেমোরি ডিভাইসের নাম লিখলাম, এগুলো সাইজ, আচার আচরণ, তার গঠন ইত্যাদি সমস্ত কিছু দিক থেকে আলাদা, তাই তো? কোনোটা বেশ বড় হয়, কোনোটা ভারী হয়, কোনোটা ছোট হয়, কিন্তু এরা একটা বেসিক থিওরির উপর বা একটা বেসিক ব্লুপ্রিন্টের উপর তৈরি হয়, যে ব্লুপ্রিন্টটার নাম হচ্ছে ন্যান্ড, NAND, ন্যান্ড। এই প্রশ্নটা সোজাসুজি সেই ন্যান্ড ধারণাকে বা ন্যান্ডের ধারণাকে ন্যান্ডের ধারণার মধ্যে গিয়ে নিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাহলে আমার ন্যান্ডের ধারণা ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে প্রাইমারিলি কিভাবে একটা ডিভাইস ফ্ল্যাশ মেমোরিকে ইউজ করতে পারে। কারণ এতদিন পর্যন্ত আমাদের জ্ঞানে, আমরা আইসিটি পড়ে এসেছি, এতদিন পর্যন্ত আমাদের জ্ঞানে ফ্ল্যাশ মেমোরি আমরা কাকে বলি? যে মেমোরিগুলো কম্পিউটারের সঙ্গে যদি নাও থাকে বা কোনো ডিভাইসের সঙ্গে যদি নাও থাকে, তাহলে ডিভাইসের কোনো ক্ষতি হয় না, ডিভাইসের কিচ্ছু এসে যায় না। যেমন ধরা যাক যে একটা পেন ড্রাইভ, ঠিক আছে, সেটাতে মেমোরি রাখা আছে, এই মুহূর্তে আমার কম্পিউটার লাগানো আছে, তাতে পেন ড্রাইভটা চলছে, না লাগানো থাকলে আমার কম্পিউটারের কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পিউটারটা যেমন চলছিল সেরকম চলবে। কিন্তু একইভাবে যে আমার রমটা আছে কম্পিউটারের, এই চলতি কম্পিউটারে যদি আমি রমটাকে খুলে নিই, তাহলে কি আমার কম্পিউটারটা চলবে? চলবে না। শুধু এইটুকু বিভাজন নয়, এইটুকু ধারণা নয়, ফ্ল্যাশ মেমোরির আরেকটা ধারণা হচ্ছে ফ্ল্যাশ মানে কি টর্চ লাইট, তাই তো? যখন আমরা একটা পেন ড্রাইভ কম্পিউটারের সঙ্গে যুক্ত করছি, তখন কি হচ্ছে? সেটা জ্বলে যাচ্ছে অর্থাৎ কাজকর্ম শুরু করছে। যখনই আমরা সেটাকে কম্পিউটার থেকে ডিটাচ করে দিচ্ছি, তখনই ওটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। এর থিওরিটা তাহলে কি রকম হচ্ছে, যে এটা একটা টর্চের মতো কাজ করেছে, যখনই এটার মধ্যে কারেন্ট সংযোগ যাচ্ছে তখনই এটা চালু হচ্ছে, যখনই এটার কারেন্ট সংযোগ বা কম্পিউটারের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যাচ্ছে, এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, ঠিক? তাহলে ফ্ল্যাশ মেমোরির এই সাধারণ ধারণা নিয়ে আমরা এতদিন চলতাম, এবার বিষয়টা আরো গভীরে যাচ্ছে।
এই যে আইসিটির থেকে আমি আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি। এরকম প্রশ্ন যে আগে হতো না তা কিন্তু নয়, এরকম প্রশ্ন হয়েছে, এবং বিশেষত এই যে আইসিটি টুল, এই আইসিটি টুলের উপর নজর কিন্তু আমাদেরকে পরবর্তীকালে আরো ভালো করে রাখতে হবে। এই কারণে রাখতে হবে, অর্থাৎ টিচিং এর জায়গায় যে আইসিটি টুল এবং রিসার্চের জায়গায় যে আইসিটি টুল ইউজ হচ্ছে, তার কারণ হচ্ছে যে এনইপি 2020 লাগু হয়ে গেছে আমাদের দেশে। দেশে কেন, আমাদের রাজ্যেও লাগু হয়ে গেছে। যতই বিরোধিতা করে থাকুক, শেষ পর্যন্ত এনইপি 2020 কিন্তু আমাদের রাজ্যেও লাগু করেছে। তাহলে এনইপি 2020-র একটা দিক হচ্ছে যেটা গোটা টিচিং লার্নিং সিস্টেমের একটা অংশকে, তোমরা যদি এনইপি 2020 অফিসিয়াল ডকুমেন্ট পড়ে থাকো, তাহলে আস্তে আস্তে এখানে যেটা করা হবে, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজের একটা ওপেন লার্নিং এর দিক খোলা হবে, ঠিক আছে? এবং ওপেন লার্নিং এর দিক যদি খোলা হয়, তাহলে সেক্ষেত্রে টিচারদেরকে জানতে হবে কি করে অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে হয়, কিভাবে আইসিটি কে পড়ানোর কাজে ব্যবহার করতে হয়। আর তোমরা যারা টিউশন পড়াও, অনেকেই পড়াও, টিউশনে পড়াও বা কোনো ছোট স্কুলে পড়াও, বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়াও, সে সমস্ত জায়গায় যারা পড়াও, তাদের সঙ্গে ছাত্রছাত্রীর ডাইরেক্ট দেখা হয়, তাদের সঙ্গে পড়ানোর ধরন একরকম, পড়াশুনো করা, তাদের মন বোঝা ইত্যাদি সমস্ত ধরনটা একরকম। আমরা যারা অনলাইনে পড়াই, আমাদের সঙ্গে ছাত্রছাত্রীদের টাচ কোনোভাবেই থাকে না। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সঙ্গে যদি বাসে বা ট্রামে কখনো দেখা, বাসে বা ট্রেনে কখনো দেখাও হয়ে যায়, আমরা হয়তো একে অপরকে চিনতেও পারবো না। সেক্ষেত্রে আমাদের টাচ খুব কম। আমাদের টাচ ছাত্রছাত্রীদের সঙ্গে তৈরি করতে হয় কথা বলায়, প্রেজেন্টেশনে, তাই না? এই টাচটাকে তৈরি করতে হয় আইসিটি টুলের মাধ্যমে। অর্থাৎ আইসিটি টুল যতক্ষণ না আমরা শিখছি, ততক্ষণ পর্যন্ত আমরা আইসিটি টুলের বিষয়টাকে যত আমরা উপরে উপরে যদি দেখে চলে যাই, তাহলে আমরা যথেষ্ট এলিজিবল টিচার নয় এনইপি 2020-কে অ্যাডপ্ট করবার জন্য। এবং এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, এখন যে কোনো পরীক্ষা, সেখানে প্রশ্ন এমনভাবে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে এনইপি 2020-তে এনইপি 2020-কে অ্যাডপ্ট করতে পারে এরকম শিক্ষকই যেন তৈরি হয়, অর্থাৎ আইসিটির জায়গাটাকে যথেষ্ট ভালো করে বোঝে। এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদেরকে একটু বুঝতে হবে। এরকম প্রশ্ন যে আগে আসেনি, এই যে দেখো 24th ওয়েস্ট বেঙ্গল সেটে কিন্তু এরকম একটা টুলের উপর একটা প্রশ্ন করা হয়েছিল, গুগলের একটা টুলের উপর। ফলত এই টুলের জায়গাগুলোকে আমাদেরকে নজরে রাখতে হবে। তোমরা যে যেমন নোট করছো, নোটের মধ্যে অ্যাড করতে হবে। বেশ, আমাদের বাংলা প্রশ্নে এরকম, এই যে খেয়াল করো যে এই প্রশ্নটা এমন কিছু কঠিন ছিল না, তাও হয়তো অনেকে উত্তর মেলাতে গিয়ে দেখেছো তোমাদের ভুল হচ্ছে। তার কারণ হচ্ছে এই মাঝের একটি, বাকি দুটো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তোমরা কি প্রশ্নগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ? এগুলো তো প্রশ্ন থেকে, যে প্রশ্ন আমরা পেয়েছি সে প্রশ্ন থেকে স্ক্রিনশট নেওয়া একটু আবছা হতে পারে। হুম, কোনো গন্ডগোল আছে কি? যদি গন্ডগোল থাকে, মানে আমার স্ক্রিন দেখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে নিজের ফোনের স্ক্রিনটাকে একটু রোটেট করে নেবেন। ইনস্টিটিউট থেকে একটা নির্দেশ আপনাদেরকে দেওয়া হয়েছে, দেখুন আপনাদের চ্যাট বক্সে, আপনারা ফোনের স্ক্রিনটাকে রোটেট করে নেবেন, তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা, একটু প্রশ্নের যে কোয়ালিটি, এই এই যে আমাদের প্রশ্ন থেকে এটা কেটে নেওয়া হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে, যে কারণে একটু আবছা, হ্যাঁ অনেকটা ব্লার্ড, কিন্তু কিন্তু এটা কিছু করার নেই গো, মানে এই প্রশ্নটা টাইপ করা নয়, মানে প্রশ্ন টাইপ করবার মতো এখনো সময় আমাদের হয়ে ওঠেনি। তো হ্যাঁ, বেশ, আমরা যদি এই জায়গাটাকে দেখি, এখানে এস, তোমরা একটু খেয়াল করবে, তোমাদের প্রশ্নেও 24 নাম্বার, যারা বাংলার পরীক্ষা দিয়েছো তাদের 24 নাম্বার, ASCII। পুরোনো প্রশ্নগুলো দেখো আমরা টাইপ করে নিয়েছি, কিন্তু নতুন প্রশ্নগুলো এখনো টাইপ করে উঠবার মতো সময় পাইনি। খুব ছোট সময় পিরিয়ডের মধ্যে যেহেতু আমরা সেশনটা করছি, খুব অল্প সময়ের মধ্যে। ASCII, এই যে টার্মটা এখানে রয়েছে, এই টার্মটা আগেও ব্যবহার করা হয়েছিল। কোথায় ব্যবহার করা হয়েছিল? 5 জানুয়ারি 2022 শিফট 2, ঠিক আছে? সেখানে একদম সরাসরি এই টার্মটাকে তুলে নিয়েই প্রশ্নটা করা হয়েছিল। তখন যদি আমাদের কাছে পিওয়াইকিউ আমরা যারা সলভ করে করি আর কি,
যারা PYQ সলভ করেছে তাদের কাছে এই প্রশ্নটা কিন্তু কঠিন প্রশ্ন নয়, অর্থাৎ মাঝের যে অপশনটা, মাঝের যে পয়েন্টটা, এটা যদি আমরা ডিটেক্ট করতে পারতাম তাহলেই এই প্রশ্নটা হয়ে যেত। তোমরা একটু দেখবে ASCII, এটা বাংলার ছাত্রছাত্রীদের 24 নাম্বার প্রশ্ন। আরেকটা মজার প্রশ্ন আছে যেটা কখনোই এটা কিন্তু কোনো প্রশ্নে আসেনি। আমি এই প্রশ্নটাকে নিয়ে এলাম এটা দেখানোর জন্য যে পরীক্ষার হলে বসিয়ে কতটা জটিল চিন্তা ভাবনা করতে ছাত্রছাত্রীদেরকে বাধ্য করা হচ্ছে। এবং জটিল চিন্তা ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে এই জটিল চিন্তা ভাবনাটা কিন্তু না করলেই নয়। আমরা যে ধরনের পরীক্ষা দিচ্ছি সেখানে প্রচুর বড় একটা পরিসরে প্রচুর ছাত্রছাত্রী সেখানে পরীক্ষা দেয়, সেখানে কম্পিটিশনের একটা জায়গা তো থাকবেই, এখানে কোনো দ্বিমত নেই। তার কারণ তোমরা যদি কাট অফ পেপারগুলো দেখে থাকো তাহলে তোমরা এটাও দেখেছো যে ছাত্রছাত্রীর সংখ্যা JRF পায়, জেনারেলি আমি আগের বারেরটাতেই বোধহয় দেখছিলাম যে নেট প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল নেট প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 328, JRF প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল ছিল 56। পরিসংখ্যানে বুঝতে পারবে যে 1/4 তো আসছে না, এটা 1/4 তো আসছে না। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাতে একটা ব্যাপার বটে যে তোমাকে JRF পেতে গেলে তোমাকে এই জায়গার জটিল চিন্তা ভাবনাটা করতে হবে। ডিক্রিজিং অর্ডার দেখে এই প্রশ্নটা করেছে অনেকেই এবং করে ভুল করেছে। এখানে যে ডিক্রিজিং অর্ডারের কথা লেখা আছে, এই ডিক্রিজিং অর্ডারটা দিয়ে অনেকে প্রশ্নের উত্তর করেছো। কারা কারা করেছো আমাকে একটু বলো তো। এবং ডিক্রিজিং অর্ডার বলতে এই যে ডিক্রিজিং অর্ডার আমরা খুব সহজেই বুঝতে পারছি, ইনস্ট্রুমেন্ট তার মধ্যে স্ট্রিং, সরি এটা নয়, এটা দিয়ে হবে না, এই উত্তরটা করেছে অনেকেই। হ্যাঁ আচ্ছা, সোনালি বলেছে এই ডিক্রিজিং অর্ডারটা কারা কারা করেছো, ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট এবং ভায়োলিন। ওই যে চন্দন করেছে। ডিক্রিজিং অর্ডারে এখানে কিভাবে সাজিয়েছো, মানে এই অর্ডারটা কারা সাজিয়েছো একটু আমাকে জানাবে। মানে তোমরা উত্তর দিলে কি হয়, তোমরা অনেকেই হচ্ছে খুব চুপচাপ। তোমরা যদি চুপচাপ থাকো না, আমার এই জায়গা থেকে স্ট্যাটিস্টিক্স পেতে একটু অসুবিধা হয়। হ্যাঁ আমি ফার্স্ট এডটা করেছিলাম, অনেকেই ফার্স্ট এডটা করেছে। এটার মধ্যে কিন্তু এমন কিচ্ছু নেই যেটাকে আমরা পারতাম না, শুধু চিন্তা ভাবনাটা আমাদের ছিল না বা আমরা চিন্তাটাকে করিনি। এটা চিন্তা ভাবনাটা দেখি এটার মধ্যে কি চিন্তা ভাবনা রয়েছে একটু দেখি। আমাদেরকে আগে একটু কনোটেশনের মানে বুঝতে হবে। কনোটেশন এবং ডিনোটেশন দুটো শব্দ, দুটো বিরুদ্ধ শব্দ। আমরা যারা বাংলা ছাত্রছাত্রী আমরা অনেকেই লক্ষ্যার্থ, ব্যঞ্জার্থ এই ধরনের টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত। লক্ষ্যার্থ, ব্যঙ্গার্থ বা আক্ষরিক অর্থ বা আমরা যেটাকে অভিধার্থ বলি, এই ধরনের টার্মগুলোর সঙ্গে আমরা বাংলা ছাত্রছাত্রীরা অবশ্যই পরিচিত। কনোটেশনের ধারণাটা খানিকটা এরকম। ডিনোটেশন হচ্ছে ডিকশনারি মিনিং, অর্থাৎ অভিধার্থ বলে আমরা যেটাকে চিনি, যেটা ডিকশনারি থেকে আসছে একদম সরাসরি, যে ডিকশনারি মিনিং সেটা হচ্ছে ডিনোটেশন। আর কনোটেশন কি? কনোটেশন হচ্ছে যে কনোটেশনের ব্যাপারটা একটু অন্যরকম। কনোটেশন হচ্ছে ধরা যাক আমি কনোটেশনের বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি যে গ্রীষ্মকাল মাঠে কয়েকজন বন্ধু মিলে বসে আছো, এখানে কি হচ্ছে, কেউ একজন বন্ধু হঠাৎ করে চেঁচিয়ে উঠলো, এই তোর পাশে লতা, হঠাৎ করে চেঁচিয়ে উঠলো। তুমি কি করবে? ঝাঁপিয়ে উঠে দৌড় মারবে। হয়তো গিয়ে দেখলে তোমার পাশে একটা লতানো গাছ ছিল। তুমি কেন ঝাঁপিয়ে দৌড় মারলে? কারণ
একটা ভূমণ্ডল, যেটাকে আমরা বাংলা বলেছি, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুই মিলি, এই ভূমণ্ডলের মধ্যে লতা শব্দটাকে বাংলা ভাষায় আমাদের একটা ইন্টারপ্রিটেশন আছে, সেটা হচ্ছে বাংলায় আমরা সূর্যাস্তের পর আমরা এটাকে কি বলে থাকি? লতা বলে থাকি, সাপ বলি না। সাপকে আমরা লতা বলে থাকি। এই লতা শব্দটার পিছনে, লতার সঙ্গে সাপকে অ্যাসোসিয়েট করার পিছনে কতগুলো ফ্যাক্টর কাজ করছে। কি কি ফ্যাক্টর কাজ করছে? একটা হচ্ছে ভূখণ্ড। এই ভূখণ্ডের মধ্যে আবার অনেকগুলো বিষয় চলে আসে, সেটা হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কালচার, একটা বিশ্বাস, যেটা সন্ধেবেলায় বা সূর্যাস্তের পর আমরা সাপ বলি না, সাপ উচ্চারণ করি না, আমরা লতা উচ্চারণ করি। তাহলে একটা বিশ্বাস, সেটা কুসংস্কার হোক সংস্কার হোক, সেই বিশ্বাস, ঠিক আছে? একটা, তাহলে কি বললাম, একটা ভূমণ্ডল, সঙ্গে তার কালচার, একটা বিশ্বাস এবং একটা সময়। তোমাকে বলো, খেয়াল করো কিরকম সময়ের কথা বললাম আমি, গ্রীষ্মকালের সন্ধেবেলা। তাহলে একদম 100% একটা চান্স আছে এখানে সাপ থাকবার। শীতকাল হলে নয়, একটা কথা ছিল শীতকালে সাপ টাপ থাকে না। গ্রীষ্মকাল সন্ধেবেলা, অতএব কিছুই অবিশ্বাস্য নয়। অতএব তুমি ছুটে চলে যেতেই পারো, এখানে তোমার কোনো দোষ নেই। খেয়াল করো যে আমার শব্দটা কি ছিল? লতা, লতার থেকে সাপ, লতার থেকে সাপ। এই যে জার্নিটা, এই জার্নিটার মাঝে মাঝে প্রচুর ধাপ আমরা পাব। এখানে কি কি ধাপ পাবো এটা বোঝবার থেকে আমরা প্রশ্ন দিয়ে বুঝিয়ে নিই, একদম খুব সোজাসুজি বোঝাটা হবে এবং প্রশ্নটার উত্তরও দেওয়া হয়ে যাবে। ধরা যাক যে আমি বাড়িতে বসে ভায়োলিন বাজাচ্ছি। তোমাদের মধ্যে কেউ একজন এসে আমাকে সোজাসুজি বললে, স্যার বাজনাটা রাখুন, চলুন একটু ঘুরে আসি। তুমি কি বললে? বা স্যার যন্ত্রটা রাখুন, বাজনা নয়, আমি বলি যন্ত্র। আমি যন্ত্র দিয়ে, এখানে যন্ত্রটাকে, যন্ত্র টার্মটা যেহেতু আছে, স্যার যন্ত্রটা রাখুন, চলুন একটু ঘুরে আসি। তাহলে তুমি আমাকে কি বললে? যন্ত্র। এই যন্ত্রের সর্বোচ্চ লক্ষ্য কি? সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে ভায়োলিন। তুমি আমাকে কি রাখতে বলছো? বেহালাটা রাখতে বলছো, ভায়োলিনটা রাখতে বলছো, তাই তো? তোমার যন্ত্র, এখানে তোমার যন্ত্র কথাটার অর্থ হচ্ছে আমার ভায়োলিনটা। তাহলে আমি ভায়োলিনটা, তোমার সর্বোচ্চ বক্তব্য, মাঝে হলো যন্ত্র। এবার যন্ত্র এবং ভায়োলিনের মাঝখানে ক্রমগুলোকে যদি দেখি, যন্ত্র, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের মাঝখানে, বাদ্যযন্ত্র অনেক রকম হয়, তার মধ্যে তার যন্ত্র, যেগুলোতে তার থাকে আর কি, গিটার রয়েছে, হ্যাঁ গিটার রয়েছে, ইত্যাদি রয়েছে। তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে স্পেসিফিক ভায়োলিন, ঠিক আছে? তাহলে যন্ত্র থেকে আমার এখানে ভায়োলিনে উত্থানের যে ধাপ তৈরি হলো, সেটা হচ্ছে যন্ত্র, বাদ্যযন্ত্র, তার যন্ত্র, ভায়োলিন। তোমরা এই ফরম্যাটটাকে লিখে দিয়ে চলে এসছো, কিন্তু এখানে কনোটেশনের ডিক্রিজিং অর্ডার চাইছে। এবার খেয়াল করো যে তোমার যন্ত্র, তোমার বক্তব্য ছিল, তুমি বলেছিলে যন্ত্র, তোমার সর্বোচ্চ লক্ষ্য ছিল ভায়োলিন। তাহলে যন্ত্রকে একদম নিচে রেখে দিলাম, ভায়োলিনকে সব থেকে উপরে করে দিলাম। এবার ডিক্রিজিং অর্ডারে সাজাও তো, এবার ডিক্রিজিং অর্ডারে সাজাও তো। কেমন লাগলো বলো এই প্রশ্নটা? প্রশ্নটার মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না। এই প্রশ্নটার মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না। এই প্রশ্নটা শুধু চিন্তা ভাবনার প্রয়োজন ছিল। আমরা বাড়িতে ঠান্ডা ঘরে বসে যে চিন্তা ভাবনাগুলো সহজে করতে পারি, পরীক্ষার হলে টেনশন মাথায় নিয়ে, এই টেনশন মাথায় নিয়ে এই চিন্তা ভাবনাগুলো করা যথেষ্ট কষ্টকর একটা কাজ, যথেষ্ট কষ্টকর কাজ, ঠিক আছে?
এবং যথেষ্ট অভ্যাস না থাকলে এই টেনশনের মধ্যেও এই চিন্তা ভাবনা করা কিন্তু সম্ভব নয়। আমি যদি আমার খুব ব্যক্তিগত লেভেলের কথা বলি, তাহলে আমি পরীক্ষা দেওয়ার আগে, নিজের পরীক্ষা দেওয়ার আগে বলছি, আমি প্রথম জিআরএফটার কথা বলি। তো সেখানে পরীক্ষা দেওয়ার আগে আমি মোটামুটিভাবে 60টা, খুব সম্ভবত মানে খুব কম করে হলেও 60টা ফুল পেপার 1 এর পরীক্ষা দিয়েছিলাম। আমি পেপার 2 পরীক্ষা দিতাম না। আমার পেপার 1 বেশি ভালো লাগার জায়গা, এবং পেপার 1 এ পরীক্ষা দেওয়ার সুযোগটা ছিল, যে কারণে একটা সুযোগও ছিল আমার কাছে। তো যে কারণে পেপার 1 এর আমি পিওয়াইকিউ সলভ করেছিলাম 60টা। আমার জার্নিটা শুরু হয়েছিল 14 থেকে। টাইম নষ্ট করবার জন্য না, আমি বোঝালাম বলে টাইম লাগে। এবার দেখবে, এবার যদি এরকম ধরনের আর কখনো প্রশ্ন পড়ে থাকে, হ্যাঁ, যে কনোটেশনে এবার ডিক্রিজিং দিল, পরের বার হয়তো ইনক্রিজিং দিতে পারে, তো সেক্ষেত্রেও আর দেখবে সময় লাগবে না। এই সময়টা লাগলো কেন? কারণ এই প্রশ্নটা আমাদের কাছে নতুন ছিল, এই চিন্তা ভাবনাটা আমাদের কাছে নতুন ছিল। এরকম ভাবেও যে চিন্তা করা যায়, এই বিষয়টাকেই আমরা অনেকে ভাবিনি, যে কারণে আমাদের কাছে নতুন ছিল। ডিক্রিজিং পেয়েছি, বড় থেকে ছোট সাজিয়ে দিয়েছি, তাই? হ্যাঁ, আমার জার্নিটা শুরু হয়েছিল 14টা প্রশ্ন দিয়ে। আমি যখন প্রথম পরীক্ষা দিই, তখন আমার পেপার 1 এ ঠিক হয়েছিল 14টা। এটা গড়, মানে কেউ আন্দাজে পরীক্ষা দিলে 14টা ঠিক করে আর কি। আমিও আন্দাজেই পরীক্ষা দিয়েছিলাম। ওখান থেকে প্রথম যে আমার জিআরএফ, সেখানে আমার নাম্বার ছিল 36টা। আমি 36টাই লিখি। এর পরেরটাতে 10টা বেড়ে 46টা হয়েছিল, কিন্তু আমি 36টাই তোমাদের কাছে দেখালাম যে এই জার্নিটা আমাকে ভীষণভাবে হেল্প করেছিল। সেটা হচ্ছে পিওয়াইকিউ সেশন। সেটা ভীষণভাবে আমাকে হেল্প করেছিল পিওয়াইকিউ সেশন। এর আগে আমাদের কাছে যারা পড়েছে, জিআরএফও পেয়েছে, এমন নয় জিআরএফ পায়নি। একটা প্রতিষ্ঠানের যখন জন্ম হয়, প্রথম থেকেই সমস্ত উপাদান নিয়ে সে জন্মায় না, আস্তে আস্তে সেগুলোকে ইনক্লুড করতে থাকে। আমরা যেমন যেমন ফিডব্যাক পেয়েছি, যেমন যেমন ভাবে আমাদের কাছে ছাত্র এসছে, আমরা সেরকম ভাবে এই প্রতিষ্ঠানটার উন্নতি সাধনের চেষ্টা করেছি। আমাদের কাছে কিন্তু পিওয়াইকিউ ছিল না এর আগে। পিওয়াইকিউ ছিল না বলতে, আমরা ছাত্রছাত্রীদেরকে এটা বলে দিতাম, তোমরা যেখান থেকে পারবে, পিওয়াইকিউ ভীষণভাবে দরকার, আমাদের কাছে নেই। আমি আমার কোনো ছাত্রছাত্রীকে বলিনি যে অমুক জায়গা তোমরা টেস্ট দিতে যেও না, বরং আমি এই কথা বলতাম, যেখানে টেস্ট পাবে সেখানে টেস্ট দেবে। তারপর দেখা গেল যে যেখানে টেস্ট পাচ্ছে সেখানে টেস্ট দিতে গিয়ে দেখা যাচ্ছে সেই অত্যন্ত নিম্নমানের, নিম্ন বর্গের প্রশ্ন করে আলটিমেটলি লাভ হচ্ছে না। কিছু কিছু যারা ভালো প্রশ্নের সন্ধান পেয়েছিল, পিওয়াইকিউ সেট পেয়েছিল, তাদের ক্ষেত্রে একটা সুবিধার জায়গা হয়েছিল, কিন্তু অনেকেই যারা পায়নি, তাদের জন্য এবার থেকে আমরা এই পিওয়াইকিউ এর ব্যবস্থাটাও করে দিলাম, যাতে করে এই যে 6 মাস, এই 6 মাসের জন্য আমার মুখাপেক্ষী হয়ে না থাকতে হয় কাউকে। ঠিক আছে? 6 মাস ক্লাস চলবে, সঙ্গে সঙ্গে যেন পিওয়াইকিউ চলতে থাকে। আমরা ক্লাসের যে কুইজ দেবো সে সমস্ত তো দেবই। এই পিওয়াইকিউ গুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো আছে গুনতে থাকো, ঠিক আছে? একটু গুনে নাও। আমি তোমাদের কাছে স্ক্রিনে নিয়ে আসছি টেস্ট সিরিজটাকে। এত বড় টেস্ট সিরিজ না বাংলার ছাত্রছাত্রীরা দেখেছে? দেখো, খেয়াল করো, প্রিভিয়াস ইয়ারের এখানে 2018 থেকে নিয়ে 2022 পর্যন্ত সেট হচ্ছে নেমে গেল 71টা এখানে ইন্ডিভিজুয়াল টেস্ট রয়েছে, 71টা। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই, যে এখানে আরো কিছু রয়েছে, এখানে বাকি থাকা 2021-22 এবং বাকি 2023 পর্যন্ত, যেটা পূর্ববর্তী পরীক্ষা, এই পরীক্ষাটা নয়, সেখানে 66টা। 71 এবং 66তে কত হয়? 71 প্লাস 66 কত হয়? এতগুলো শুধু পিওয়াইকিউ সেট আছে। আচ্ছা,
এখানে 53টা চ্যাপ্টার টেস্ট আছে। চ্যাপ্টার টেস্টের মধ্যে প্রচুর খুচরো খুচরো টেস্ট আছে। এখানে 53টা চ্যাপ্টার টেস্ট আছে, যেগুলো ফুল টেস্ট নয়, এমনি যেরকম কুইজ হয় 10টা 15টা করে প্রশ্ন দেওয়া কুইজ রয়েছে। অফিসিয়াল চ্যাপ্টার টেস্ট এখানে রয়েছে বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষা হয়, যেমন পশ্চিমবঙ্গ সেট হয়, মহারাষ্ট্র সেট হয়। আমার এখনো পর্যন্ত দেখা, মানে আমার এক্সপিরিয়েন্স মতে মহারাষ্ট্র সেট হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে টাফেস্ট সেট পরীক্ষা যদি হয়ে থাকে। প্রায় এনটিএ নেটের কাছাকাছি প্রশ্ন হয়ে থাকে সেখানে। কিছু মহারাষ্ট্র সংক্রান্ত প্রশ্ন সেখানে থাকে, সেগুলোকে বাদ দিলে, মানে মহারাষ্ট্র সেট যেহেতু ওদের রাজ্য সংক্রান্ত কিছু প্রশ্ন সেখানে থাকে, কিন্তু সেগুলোকে বাদ দিলে আমাদের যে অ্যাপটিটিউডের জায়গা, সেখান থেকে কিন্তু প্রায় নেটের সমতুল্য প্রশ্ন ওখানেও হয় মহারাষ্ট্র সেট পরীক্ষার ক্ষেত্রে। সেখান থেকে এখানে চ্যাপ্টার টেস্ট করা হয়েছে, এগুলো অফিসিয়াল। এখানে রয়েছে 43টা টেস্ট। আচ্ছা, বেশ কিছু এখানে সাবজেক্ট টেস্ট বলে আরো কিছু টেস্ট এখানে দেওয়া রয়েছে, সেখানে রয়েছে 20টা টেস্ট। ফুল টেস্ট 15টা টেস্ট এখানে আমাদের করা প্রশ্ন রয়েছে। এবং এই যে টেস্ট সিরিজটা, এই টেস্ট সিরিজটা এবার টিচিং এর এক্সাম বলে আলাদা রয়েছে। এখানে এই টেস্ট সিরিজটাতে সামগ্রিকভাবে 10 থেকে 12,000 প্রশ্ন আমরা এখনো পর্যন্ত অ্যাড করেছি। এবং এই যে লাস্ট পরীক্ষাটা হয়ে গেল, এই লাস্ট পরীক্ষাটার যে প্রশ্ন, সেটাও আমাদের সময় লাগবে। আমরা প্রশ্ন সংগ্রহ চলছে, যেমন বাংলার প্রশ্ন তো অ্যাভেলেবেল, শবনমের কাছ থেকে আমি ইংলিশের প্রশ্ন নিয়েছি। আরো বিভিন্ন ছাত্রছাত্রী যতগুলো সেট এখানে পরীক্ষা হয়েছে ততগুলো সেটের আমরা উত্তর করে সে সমস্ত। এবং এখানে উত্তর বলতে এই প্রশ্নটা 4 নম্বর অপশনটা ঠিক করে নয়, ওই অপশনটা কেন ঠিক নয় সমস্তর ব্যাখ্যা করে দিয়ে এই প্রশ্নটা, এই টেস্ট সিরিজটাকে তৈরি করা হয়েছে। ব্যাখ্যা করা হয়েছে উত্তরগুলোকে প্রত্যেকটার ক্ষেত্রে। এই এতগুলো ব্যবস্থা করা হয়েছে কেন? কারণ ডে 1 থেকে যাতে আমাদের ছাত্রছাত্রীরা প্রস্তুতিটাকে 156 দিনের মধ্যে, 153 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে। একটা সমস্যার জায়গা আমি বলে রাখি, ঠিক যেমন আমি এই কথাটাও শুরুতেই বললাম যে আমার তোমাদেরকে কোনো রকম ভুয়ো ইনফরমেশন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আবারও আমি সেই কথাতেই ফিরে যাই যে অনাদর একটা মস্ত বড় স্বাধীনতা। অনাদর অনেক কিছু শেখায় যেটা আদরে শেখা যায় না। এই যে বাংলা নোট করে দেওয়া হলো এবং আমার ক্লাস নেওয়া, এই দুটোর ক্ষেত্রে তোমরা আমার ক্লাস দেখেছো, অনেকে দেখবে। যে মুহূর্তে তোমরা ক্লাস করবে সেই মুহূর্তে, এটা আমিই বলছি, যে সেই মুহূর্তে একটা কনফিডেন্স বুস্ট হয়ে যাবে যে আমি এগুলো সব জানি, আমার আর রিভিশনের প্রয়োজন নেই, আমি এগুলো সব জানি। আমার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। যখনই প্রশ্নে নামবে তখনই দেখবে বনগাঁয়ের শেয়াল রাজা হয়ে গেছে। বনগাঁয়ের শেয়াল রাজা বলতে ওই নিজের ঘরে আর কি আমি পালোয়ান, এরকম একটা বোধ, এই পালোয়ান বোধটা কেটে যাবে যখন কিনা এই প্রশ্নে হাত দেবে। আমি কাউকে অপমান করার বা কাউকে কোনো রকম ভাবে ছোট করবার জন্য বলছি না। আমি নিজের কথা যদি বলি, আমি বললাম যে আমার জার্নিটা 14 থেকে 36-এর প্রথম জার্নিটা। তো এই প্রথম জার্নিটা 14 থেকে 36-এর পেপার 1-এ, এই জার্নিটা করতে গিয়ে আমি প্রত্যেকদিন, আমি বললাম যে প্রতিনিয়ত আমি প্রত্যেক দিনই প্রায় পিওআইকিউ প্র্যাকটিস করতাম। কিন্তু একটা সময় গিয়ে 2019, 2018 এই সমস্ত প্রশ্নগুলো যখন আমি করছিলাম, তখন আমি বনগাঁয়ের শিয়াল রাজা হয়ে গেছিলাম। কারণ থিওরি আমার অলরেডি আমি রেডি করে ফেলেছিলাম, রীতিমতো 8-10টা রিসার্চের বই থেকে রিসার্চ করে, যে কারণে হয়তো এতটা কনফিডেন্টলি আমি পারি তোমাদেরকে 6টা থিওরি টপিক পড়াতে। হ্যাঁ, সে সমস্ত অথেন্টিক বই থেকে সে সমস্ত আমি পড়লাম, সবই ঠিক আছে। কিন্তু যখন আমি 2018 থেকে 2019-এর প্রশ্ন ইত্যাদি যখন আমি করলাম, তখন সত্যি নিজেকে বনগাঁয়ের শিয়াল রাজার মতো ফিল হচ্ছিল। কারণ কখনো কখনো 41, কখনো কখনো 42, 45টা ঠিক হচ্ছিল, যেটা হয়তো আমার সেই মুহূর্তে যোগ্যতা ছিল না। কিন্তু সেই সময় একটা ওভার কনফিডেন্স বিল্ড হয়ে গেছিল, যে ওভার কনফিডেন্সটা যদি আমার কন্টিনিউয়াস থাকতো, আমি পরীক্ষার সময় গিয়ে মুখ থুবড়ে পড়তাম। মানে আমি ঈশ্বরের কাছে অত্যন্ত ধন্যবাদ দিই এই কারণে, যে পরীক্ষার ঠিক 1 কি 2 মাস আগে আমার একটা যেখানে আমি টেস্ট সিরিজ দিতাম, সেখানে পাওয়া গেল 2020 টেস্ট সিরিজ, মানে 2020 পিওআইকিউ সেট।
এখনো পর্যন্ত টাফেস্ট যদি কিছু আমার মনে হয়ে থাকে কোনো প্রশ্ন, সেটা হচ্ছে 2020, যেখানে প্যাটার্নগত অনেক চেঞ্জ আমরা দেখেছিলাম। এই যে প্রশ্নগুলো এতগুলো দেখলাম, কোনোটাই কি দেখলে যে 2020 আগের প্রশ্নের সঙ্গে এগুলো ম্যাচ করছে? অর্থাৎ এই যত প্রশ্ন করা হয়েছে সমস্ত 2020-কে ভিত্তি বানিয়ে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এতগুলো যে আমি প্রশ্ন দেখালাম, তাদের কাছাকাছি অনেক প্রশ্ন আমি এনে দেখালাম যেগুলো এনটি আগে করেছে। প্রত্যেকটা প্রশ্নই আফটার 2020, মানে 2020 প্রশ্নকে বেশ করা প্রশ্ন। তো 2020 প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের কাছে মানদণ্ড হয়ে আছে, থাকবেও আশা করছি। এই প্রশ্নটাও যেটা হয়েছে সেটাও 2020 প্যাটার্নকে ভাঙতে পারেনি। 2020 প্রশ্ন যখন আমি হাতে পেলাম, 2020 প্রশ্নে একটা প্রশ্ন করেই আমি বুঝতে পারলাম সত্যি সত্যি বনগাঁয়ের শিয়াল রাজা হয়ে গেছি। এই প্রশ্ন অন্য লেভেলে চলে গেল। আমার রেজাল্টটা আবার ওই 42 থেকে আবার 24-25-এ নেমে গেল। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা আমার দরকার ছিল খানিকটা কিছুদিনের জন্য, যে কনফিডেন্সের শুধু একটা নয়, একটা হলে মনে করতাম যে হ্যাঁ ভুলবশত হয়ে গেছে। প্রথম সেট দিলাম 2020, ওটাতে হয়তো 30-এর কম হলো, মানে সেটা আমার 25-26 এরকম কিছু একটা দাঁড়িয়ে গেল, বা 24 দাঁড়িয়ে গেল, বা তার থেকেও কম দাঁড়ালো। আমি আবার একটা পরীক্ষা দিলাম, সেখানেও দেখলাম আমার এরকমই অবস্থা এলো। আমি আবারও পরীক্ষা দিলাম, আমি দেখলাম আমার এরকমই অবস্থা এলো। আমি সেটাতে 20 থেকে 25-এর বাইরে বেরোতে পারছি না। এখানে গিয়ে আমার প্রশ্নটা হলো যে আমি কোথায় কোথায় সমস্যা, এবং তারপরেই শুরু হলো নতুন একটা জার্নি। তোমরা আমাদের সঙ্গে অনেকে থাকবে এবং অনেকে থাকবে না, আমি এটাও জানি। যে এখানে যারা আছো, আমি একইভাবে বললাম যে অনেকেই এখানে আমার কাছে পেপার 1 নিয়ে অলরেডি ভর্তি হয়েছে, অনেকে আছে যারা নতুন, অনেকে আছে যারা পুরনো, অনেকে আছে যারা বাইরের, অনেকে আছে যারা পরবর্তীকালে ভর্তি হবে। এরকম 8খানা খাতা, না আমার কিচ্ছু লুকানোর নেই, আমার জায়গাগুলো আমি বলে রাখি। এরকম 8খানা খাতা আমার আছে, যেখানে শুধুমাত্র প্রশ্ন আলোচনা আছে। খাতাটা উল্টালে হয়তো এরকম পাতাও পাওয়া যাবে, যেখানে বড় বড় করে লেখা আছে 2020-তে পাওয়া অনেক নতুন টার্ম এখনো পর্যন্ত প্রশ্নে ব্যবহার হয়। যেমন ট্রায়াঙ্গুলেশন, রিসার্চে ট্রায়াঙ্গুলেশন বলে একটা টার্ম, যেটা 2020 প্রশ্নে প্রথম দেখা গেছিল। এক জায়গায় বড় বড় করে একটা পাতায় লেখা আছে ট্রায়াঙ্গুলেশন পড়তে হবে। গোটা পাতাটা জুড়ে বড় বড় করে শুধু একটাই কথা লেখা আছে, ট্রায়াঙ্গুলেশন পড়তে হবে। এই খাতাটা দেখলে বুঝতে পারবে শুধুমাত্র প্রশ্ন লিখে তার কোন অপশনটা ঠিক হয়েছে সেটা লেখা নেই, একটা প্রশ্নকে রীতিমতো আলোচনা করা হয়েছে। এবং এই যে জার্নিটা আবার ওই 1.5 থেকে 2 মাস, 2 মাসের যে জার্নিটা, এই 1.5 থেকে 2 মাসের জার্নিটা আমাকে নিয়ে গিয়ে দাঁড় করালো আবার 36-এ, এবং এই 36টাই হলো পরীক্ষায়, অরিজিনাল পরীক্ষায়। এই যে এত এত টেস্ট সিরিজ আমি দিতাম, এই জায়গাটা আমাকে এক জায়গায় তৈরি করে দিয়েছিল, সেটা হচ্ছে মানসিকভাবে। আমি খুব আরেকটা বিষয়ের জন্য আমি খুব মানে ভগবানের কাছে কৃতজ্ঞ, যে পরীক্ষার ঠিক আগের দিন 137 কি চন্দন, আমি বুঝলাম না, আরেকবার বলবে 137টা কি জন্য লিখেছ? পরীক্ষার ঠিক আগের দিন ওই সেন্টারে আমি একটি অন্য কাজের জন্য গেছিলাম, এবং তখন আমি বুঝেছিলাম যে কিরকম কি সিচুয়েশন আছে। পরীক্ষার হলের ভেতরে ঢুকিনি, কিন্তু পরীক্ষার বাইরে, যেহেতু শীতকালে পরীক্ষা ছিল, তো শীতকালে পরীক্ষা আমাকে ভোরবেলা পৌঁছাতে হবে ওখানে, কতটা ঠান্ডা থাকে, কি করতে হবে, আমি প্ল্যানটাকে করতে পেরেছিলাম। এই যে জায়গাগুলো, সার্বিকভাবে মানসিক প্রস্তুতির কিছু ব্যাপার থাকে। আমি আগের দিন এটা জানতে পেরেছিলাম সেখানে ঠান্ডাটা কেমন থাকে সেই জায়গায়, ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো জানা ছিল বলে আমার একটা প্রাথমিক প্রস্তুতির আমি নেবার জায়গা পেয়েছিলাম। এই জায়গাগুলোতে আমি কোথাও অস্বীকার করি না। কিন্তু এই সব মিলিয়েও যে জায়গাগুলো রয়েছে, এই সব মিলিয়েও যে জায়গাগুলো তৈরি হয়েছে, সেই জায়গাগুলো তৈরি হচ্ছে শুধুমাত্র থিওরি পড়বার জন্য নয়। শুধুমাত্র থিওরি তোমাকে আলটিমেটলি কিছুই দেবে না। থিওরি তুমি পড়বে, আমার ক্লাস করলে ভালো লাগবে, কিন্তু আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আরো আগে আরো হবে, হ্যাঁ, আগের ও আচ্ছা, প্রশ্ন সেটটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ বুঝেছি। তো এই যে জায়গাটা আমি কথা বললাম যে
শুধুমাত্র থিওরি পড়ে আলটিমেটলি কিছু হবার নয়। তোমাকে যে যতই বলুক না কেন যে আমাদের কাছে আপডেটেড নোট আছে, এটা আছে, সেটা আছে, খুব পরিষ্কার কথা শুনে না যে পেপার ওয়ানকে যদি ভালোবেসে পড়তে পারো, পেপার ওয়ানের সঙ্গে যদি প্রেম করতে পারো, আগামী 6টা মাস অবশ্যম্ভাবী হয়ে যাবে। ঠিক আছে, এটাকে কেউ আটকাতে পারে না। কারণ এই পেপার ওয়ানের জায়গা এমন একটা জায়গা যার এই জায়গায় গ্রিপ আছে যে এই জায়গায় 30টা পার করে দিতে পারে, তার জেআরএফ আটকানো নয়। কারণ পেপার টুটা সকলেই কম বেশি পড়তে থাকে। ঠিক আছে, পেপার টুটা নিজেদের সাবজেক্ট, সেখানে আলাদা করে পড়বার মতো কিছু নেই। ঠিক আছে, আলাদা করে তোমাকে এখানে প্রস্তুতির কিন্তু প্রয়োজন নেই। যে প্রস্তুতির প্রয়োজনটা পেপার ওয়ানের ক্ষেত্রে আছে এবং থাকবে। ঠিক আছে, যে গুরুত্বটা আরো একটা জায়গা পেপার ওয়ানের জন্য, যেটা হচ্ছে যে হঠাৎ করে যদি আজকে সিলেবাস চেঞ্জ করে বলে যে জুনের সিলেবাস, জুনের পরীক্ষা নতুন সিলেবাসে হবে, সেক্ষেত্রেও তোমাকে পেপার ওয়ানই বাঁচাতে পারে ওই পরীক্ষায়। কেন বাঁচাতে পারে আমি যুক্তি দিয়ে বলে দিচ্ছি যে যখন তুমি পরের বার পরীক্ষা দিতে যাবে, যদি নতুন সিলেবাস হয়ে থাকে, তোমার কাছে বইপত্র নেই, 156 দিনে বইপত্র জোগাড় করবে, পড়বে কি করবে? এবার তোমার কম্পিটিটর, তোমার একজন কম্পিটিটর, তারও তো সেম সেম অবস্থা, তাই? তারও কাছেও 156টা কি 53টা দিন, তার কাছেও বইপত্র নেই, পেপার টুটা দুজনেরই সমান অবস্থা। তাহলে যার কাছে অ্যাটলিস্ট পেপার ওয়ানের হাতিয়ারটা আছে, সে কিছুটা না হলেও কিছুটা করে আসতে পারবে। কিন্তু পেপার ওয়ানও নেই, পেপার টুও নেই, তার কাছে কিন্তু অন্ধকার। যদি চেঞ্জ হয়, তবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই জুনে। ঠিক আছে, সম্ভাবনা নেই বললেই চলে। ডিসেম্বরটা চেঞ্জ হলে হতে পারে। এখানে আমি ভয় পাওয়ানোর জন্য কিচ্ছু বলছি না। যাই হোক, আমি আজকের সেশনটা এখানেই শেষ করব এবং আগামী সেশনগুলো তোমরা অবশ্যই উপস্থিত থাকবে, আশা করি ভালো লাগবে। আমাদের বিভিন্ন টিচাররা, আমিও ক্লাস নেব। কালকেই আমার একটি ক্লাস আছে যেখানে আমি পড়ানো শুরু করব। আজকে তো পড়াশোনার বিষয়ে কথা হয়েছে কিন্তু পড়ানো হয়নি। কাল থেকে পড়াশোনার কাজ শুরু হবে। কালকে অবশ্যই এসো। আর ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, উপকারী মনে হয়েছে কিনা, সেটা আমাকে একটু জানাবে। যতগুলো কথা বললাম, আশা করি তোমাদের সামনে প্রমাণ দিয়ে দেখাতে পারলাম কেন বললাম, কেন বললাম না। আমরা যে আগামী 153 দিনে তোমাদেরকে কমপ্লিট করাবো বলে কথাটা বললাম, সেই 153 দিনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে সেটাও তোমাদের কাছে রাখলাম। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তাদেরও জানা থাকা দরকার যে কি কি বিষয় এখানের মধ্যে তোমাদেরকে দেওয়া হচ্ছে, বা তোমাদেরকে কিভাবে তোমাদের ক্লাসগুলোকে চালানোর কথা বলা হচ্ছে। বেশ, বেশ। আরো একটা বিষয়, যে বিষয়টা আমি একটুখানি বলে রাখি, যে পেপার টু এর ক্ষেত্রে যারা ভর্তি হওয়ার জন্য ফোন করছো আমাদেরকে, তাদেরকে আমি বলে রাখি যে পেপার টু এর ক্ষেত্রে মেসেজ করো না, তাহলে আমাদেরকে একটু ফোন করবে। কারণ এখানে দুটো ব্যাচের গল্প চলছে। একটা, যারা জুন 2024কে লাস্ট টার্গেট করছে, তাদের ব্যাপার স্যাপার আলাদা, তাদের জন্য আমরা কোনো নতুন ব্যাচ করিনি। অলরেডি তোমরা দেখেছো যে একটা ব্যাচ আমাদের পেপার টু আসলে 1 বছরের চলে। তো সেক্ষেত্রে আমাদের জুনের 24-এর জন্য যে ব্যাচ, সেটা জুলাইয়ের 10 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেটার জন্য ব্যবস্থা আলাদা, সমস্তটার আলাদা আলাদা ব্যবস্থা থাকার জন্য তোমরা একটু যারা পেপার টু এর বিষয়ে জানতে চাও, আমাদেরকে একটু ফোন করে নিও। বেশ, বেশ। কাল থেকে পড়াশুনো শুরু হবে। পড়াশুনো দেখো, তোমাদের কেমন লাগে এই প্রতিষ্ঠানের সঙ্গে, আশা করি ভালো লাগবে। এটার রেকর্ডিং তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।